আবার 2 ঘন্টা পরে দেখা যাবে যে তোমরা তো কাহিনী জানো তাই না? সিঙ্গাপুরে এক প্রফেসর 2 ঘন্টা ক্লাস 2 ঘন্টা ক্লাস নিয়ে বলছে যে মিউটে থেকে বলছে যে তোমরা কোনো প্রশ্ন আছে কিনা কারো। স্টুডেন্ট শুনেই নাই 2 ঘন্টা ধরে তার কোনো কথা। সো আমরা আশা করি সেই রকম হবে না। আমরা আজকে দেখবো হচ্ছে পয়েন্টার্স, আগের দিন দেখেছিলাম, আজকে দেখবো হচ্ছে ডাইনামিক মেমোরি অ্যালোকেশন। ডাইনামিক মেমোরি অ্যালোকেশন কিন্তু আমাদের এখানে সিস্টেমে তো সমস্যা ছিল। দেখি তো ইয়ার সমস্যাটা গেছে কিনা গুগল তাদের। আমি এখন স্লাইড পরে স্লাইডে যাচ্ছি। স্লাইডে কি যাচ্ছে দেখতে পাচ্ছ নাকি একটা স্লাইডে ফিক্স হয়ে আছে? সরি একটাই ফিক্স হয়ে আছে না, ওটাতেই ফিক্স হয়ে আছে। আচ্ছা এক কাজ করি, আমি তাহলে আজকে স্ক্রিন শেয়ার দিই। স্ক্রিন শেয়ার দিলে কি হয় দেখি। স্ক্রিন শেয়ার দিই। স্ক্রিন শেয়ার দিই। এখন তো দেখতে পাচ্ছ তাই না? আমি আগে পিছিয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছ না? জি স্যার। জি স্যার। ওকে, সো আজকে যে জিনিসটা আমরা দেখবো বা পড়বো সেটা হচ্ছে ডাইনামিক মেমোরি অ্যালোকেশন। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার বা গুরুত্বপূর্ণ একটা জিনিস। তো এটা একটু পয়েন্টারের সাথে সম্পর্ক আছে, তোমরা খেয়াল করো। ইয়েতে খুব বেশি আছে তা না, স্লাইড 46 স্লাইড খুব বেশি আছে তা না, কিন্তু এখানে কনসেপ্ট আছে ভিতরে, হচ্ছে যে ডিপ কনসেপ্ট আছে। তো এটা কেন করা হয়? করা হয় কারণ হচ্ছে যে আমরা যে নর্মালি যে বিভিন্ন তোমরা ভেরিয়েবল গুলো ডিক্লেয়ার করো, ইন্টিজার এ বা ইন্টিজার ইনপুট 10, 10টা অ্যারে, এগুলো ডাইনামিক মেমোরি অ্যালোকেশন বলে না। এগুলোকে বলে স্ট্যাটিক মেমোরি অ্যালোকেশন। কেন? কারণ এটা প্রোগ্রাম রান করার আগে তুমি হচ্ছে বলে দিচ্ছ যে তোমার মেমোরি সাইজ কত হবে। ডাইনামিক মানে হচ্ছে জিনিসটা যখন শব্দটার সাথে সংশ্লিষ্টতা আছে হচ্ছে যখন প্রোগ্রামটা রান করছে বা রানিং অবস্থায়। স্ট্যাটিক মানে হচ্ছে রান করার আগে। তো তুমি বলতে পারো যে রান করার আগে আবার মেমোরি কেমনে ডিটারমাইন, মানে আমি স্ট্যাটিক মেমোরি অ্যালোকেশনের কথা বলছি। রান না করলে তো মেমোরিতে জায়গায় নেবে না প্রোগ্রাম। তাহলে রান করার আগে কথাটার মানে কি? মানে হচ্ছে রান করার আগে তুমি ডিটারমাইন করে ফেলতে পারো যে তোমার মেমোরি কি পরিমাণ লাগবে বা কতটুকু লাগবে। ওটাকে বলে স্ট্যাটিক মেমোরি অ্যালোকেশন। আর ডাইনামিক মেমোরি অ্যালোকেশনে তুমি জানোই না যে হচ্ছে যে তোমার মেমোরি কতটুকু লাগবে, রানিং অবস্থায় বের করতে হয়। কিরকম এরকম সিনারিও, ফর এক্সাম্পল তুমি বললা যে প্রতিটা স্টুডেন্টের জন্য একটা করে মেমোরি অ্যালোকেট করতে হবে। তো প্রোগ্রাম রান করে ইউজারকে জিজ্ঞেস করলো আপনার ক্লাসে স্টুডেন্ট কয়জন আছে। তো ইউজার যদি বলে ইনপুট 30, তাহলে হচ্ছে তুমি 30 জন স্টুডেন্টের জন্য মেমোরি অ্যালোকেট করবা। যদি বলে 50, তাহলে 50 জন স্টুডেন্টের জন্য মেমোরি অ্যালোকেট করবা। তো এখন ইউজার ইনপুট দেওয়ার আগে তো তুমি কোনোভাবে জানতে পারছো না তোমার মেমোরি কতটুকু লাগবে। এটা প্রোগ্রামটা রান করে ইউজার ইনপুট দিচ্ছে কিন্তু রানিং অবস্থায়। তখন যদি তুমি ডিটারমাইন করে এত মেমোরি লাগবে এবং সেই অনুযায়ী যদি মেমোরি দখল করো, সেটাকে বলা হচ্ছে ডায়নামিক মেমোরি অ্যালোকেশন। তো এই জিনিসটা কেমনে করতে হয়, এই জিনিসটা করার জন্য পয়েন্টার খুবই গুরুত্বপূর্ণ একটা টুল। পয়েন্টার দিয়ে করতে হয়, কারণ অন্যান্য ক্ষেত্রে যে আগেই তোমার ডিটারমাইন করতে হয়, সেটা কিন্তু ভেরিয়েবলের নাম দিতে হয় তোমাকে। নাম দিয়ে, যেমন ইন্টিজার ইনপুট 10, এই যে ভেরিয়েবল নাম দিতে হচ্ছে না, নাম দিয়ে সেখানে সাইজ কত 10 নাকি 20 না, বা ইন্টিজার এক্স হলে খালি ইন্টিজার 4, বাট সেটা দিতে একটা নাম দিতে হয়। তো নামই যদি দিয়ে দিবা সেটা তো আর ডাইনামিক হয়ে গেল না, স্ট্যাটিক হয়ে গেল। কিন্তু ওই যে ডাইনামিক হতে হলে ভেরিয়েবলের কোনো নাম দেওয়া লাগবে না তোমার। ভেরিয়েবলের নাম দেওয়া ছাড়াই তুমি ওই যে পয়েন্টার দিয়ে, পয়েন্টার তো অ্যাড্রেস রাখে, ঠিক আছে, পয়েন্টার ভেরিয়েবলের নাম দিবে, এখন তাকে কোনো অ্যাড্রেস দিবা সেই পয়েন্টার ভেরিয়েবলে। আর তোমরা তো জানো পয়েন্টার হচ্ছে খালি একটা অ্যাড্রেস থাকে, যদিও তার সে 4 ঘর জুড়ে থাকলেও প্রথম অ্যাড্রেসটা রাখবে, 40 ঘর জুড়ে থাকলেও প্রথম অ্যাড্রেসটা রাখবে। এই সুযোগটাকে বা এই সিস্টেমটাকে কাজে লাগানো হয় ডাইনামিক মেমোরি অ্যালোকেশনে। কিভাবে? যদি হচ্ছে যে পয়েন্টার ভেরিয়েবলের নাম দিবা, নাম দিয়ে তোমার যদি মনে হয় স্টুডেন্ট 30 জন, তাহলে হচ্ছে যে লেটসে তুমি 1 থেকে 30 পর্যন্ত মেমোরি অ্যাড্রেস দখল করবা
করে পয়েন্টার ভেরিয়েবলের অ্যাড্রেস রাখবা খালি 1 নাম্বারটা, মানে অ্যাড্রেসটা প্রথমটা রাখতে হবে। আবার তোমার যদি স্টুডেন্টরা 1 থেকে 70 জন মেমোরি দখল করবে 1 থেকে 70 পর্যন্ত, কিন্তু পয়েন্টার ভেরিয়েবলে অ্যাড্রেস রাখবো হচ্ছে যে শুধু 1। কারণ কি 30 এর জন্য পয়েন্টার ভেরিয়েবল অ্যাড্রেস রাখছো 1, কারণ 1 2 3 4 এভাবে যাবে। 70 এর জন্য পয়েন্টার ভেরিয়েবল অ্যাড্রেস রাখছো হচ্ছে 70। শুধু ওকে জানতে হবে যে তার সাইজটা কত, 1 থেকে শুরু করে 30টা ঘর দখল করা হয়েছে নাকি 70টা ঘর দখল করা হচ্ছে। এটা মেমোরি সিস্টেম অনেক সময় অটোমেটিক্যালিও সে ডিটারমাইন করতে পারে যে কি পর্যন্ত অ্যালোকেট করছো, তারপরে সে নাল রাখে, এরকম একটা সিস্টেম আছে তার মেকানিজম আছে যার মাধ্যমে সে ডিটারমাইন করতে পারে। তুমি 70টা অ্যালোকেট করেও তাকে অ্যাড্রেস দিবে 1, তুমি 700টা অ্যালোকেট করলেও তাকে অ্যাড্রেস দিবে 1, প্রথম অ্যাড্রেসটা খালি দিবে পয়েন্টারকে। এই টেকনিকটাকে কাজে লাগিয়ে সে ডাইনামিক্যালি মেমোরি অ্যালোকেট করতে পারে। এখন খেয়াল করো, আবার অ্যারের সাথে পয়েন্টারের খুব গুরুত্বপূর্ণ একটা সম্পর্ক আছে। তোমরা যে অ্যারে ডিক্লেয়ার করো ব্যাকগ্রাউন্ডে, সেটা কিন্তু একটা পয়েন্টারের মধ্যে কাজ করে। যেমন এই এক্সাম্পলটা খেয়াল করো, ইন্টিজার মেন, হ্যাঁ, এখানে ক্যারেক্টার str5, এই যে str মানে হচ্ছে যে তোমার str নামে একটা অ্যারে এবং str5। এখানে তুমি দেখো যে এই 5টা জায়গাতে h হচ্ছে str0 তে, e হচ্ছে str1, l হচ্ছে str2 তে, 3 তে, 4, এই 4 জায়গায়। উপরেরটা হচ্ছে তোমার str5 আর নিচেরটা হচ্ছে ক্যারেক্টার পয়েন্টার ptr। মানে পয়েন্টার তো আমরা পড়ে আসছি, সুতরাং তোমরা জানো যে যে কোনো ভেরিয়েবলের হচ্ছে যে 3টা জিনিস থাকে, তার নাম থাকে, তার অ্যাড্রেস থাকে এবং তার সেখানে ভ্যালু থাকে। পয়েন্টার ভেরিয়েবলের ক্ষেত্রে ভ্যালুর জায়গায় হচ্ছে কোনো একটা অ্যাড্রেস থাকে। তো তুমি যদি চিন্তা করো str5, str ভেরিয়েবলটার নাম হচ্ছে str, বুঝলাম। str এর নিজের একটা অ্যাড্রেস আছে, সে কোনো না কোনো একটা অ্যাড্রেসে আছে এবং সেখানে সে ভ্যালু রাখবে। ভ্যালু কি রাখবে, সেখানেই হচ্ছে যে কথাটা, সেখানে আমি আসতেছি। এখানে যে খেয়াল করো HELLO, এইচ এর নিজস্ব একটা এইচ এর কোনো নাম নাই ভেরিয়েবল, কিন্তু সেই এইচটা তো একটা মেমোরি অ্যাড্রেসে থাকতে হবে, ইটা একটা মেমোরি অ্যাড্রেসে থাকতে হবে, এলটা একটা মেমোরি অ্যাড্রেসে থাকতে হবে, এল ও সবগুলো একটা মেমোরি অ্যাড্রেসে থাকতে হবে। এখন str5 এর মধ্যে কি কোন জিনিসটা রাখবে, HELLO, এখান থেকে আসলে সে এইচ এর যে অ্যাড্রেসটা, সেই অ্যাড্রেসটা str5 নিজের মধ্যে মানে প্রথম অ্যাড্রেসে মানে ভ্যালু হিসাবে রেখে দেবে আর কি সে। দেখবা একটু গ্রাফিক্যালি আমি দেখাবো। আর এই যে পয়েন্টার পিটিআর, সেও তো তোমার হচ্ছে যে পিটিআর এর নিজের অ্যাড্রেস আছে, আবার পিটিআর এর নিজের ভ্যালু আছে। পিটিআর এর ভ্যালু হচ্ছে সে একটা অ্যাড্রেস রাখবে, কার অ্যাড্রেস রাখছে, str0 এর অ্যাড্রেস। এখানে str5 এর মধ্যে কিন্তু আসলে তুমি আলাদা আলাদা ভাবে যদি চিন্তা করো, এখানে কিন্তু 5টা ভেরিয়েবল আছে আসলে। অ্যারের সুবিধাই এটা, অনেকগুলো ভেরিয়েবলকে একটা ভেরিয়েবলের নাম দিয়ে তুমি অ্যাক্সেস করো। কিভাবে 5টা ভেরিয়েবল আছে, str0 একটা, str1 একটা, str2 একটা, str3 একটা, str4 একটা, সাইজ কিন্তু 5। তো আমরা পিটিআর এর মধ্যে str0 অ্যাড্রেসটা রাখতেছি, মানে এইচ এর অ্যাড্রেসটা, str0 তে তো এইচ আছে, এইচ এর অ্যাড্রেসটা রাখতেছি। তুমি যদি খেয়াল করো এখানে যদি প্রিন্ট করে %08x, এটা হচ্ছে যে হেক্স ফরম্যাটে কোনো কিছু প্রিন্ট করার জন্য 8টা ডিজিট দিয়ে পিটিআর এর কি ভ্যালু আছে সেটা রাখবা। আবার তুমি দেখো যে str, এইটার ভ্যালু কত সেটা রাখবা। তুমি খেয়াল করো str কিন্তু str0 না, str কিন্তু আলাদা একটা ভেরিয়েবল, str0 আলাদা, str আর str0 কিন্তু আলাদা জিনিস। str এর মধ্যে str0 এর ভ্যালুটা থাকে। হয়তো তোমার কাছে একটু মানে হিজিবিজি মনে হচ্ছে, একটু পরেই ছবি দেখালে তুমি বুঝতে পারবে। এখানে যেটা দেখাচ্ছে দুইটা অ্যাড্রেসই এক, কিন্তু এক কিভাবে আসলো সেটা গ্রাফিক্যালি বুঝো। এক্সাম্পল আমি আবার আসবো, তুমি এভাবে খেয়াল করো। তুমি দেখো আমাদের ছিল হ্যালো, str5 এর মধ্যে ছিল হ্যালো। হ্যালো এইচ তো একটা যেহেতু একটা ভ্যালু কোনো না কোনো অ্যাড্রেসে তোমাকে রাখতেই হবে। এই যে f3 তে রাখছি, এইটা কোনো না কোনো অ্যাড্রেসে রাখতে হবে, f4 এ রাখছি। তাহলে HELLO এই 5টা জিনিস f3 4 5 6 7 এই 5টা মেমোরি লোকেশনে রাখা হয়েছে, ঠিক আছে। আবার আগের ইয়াতে খেয়াল করো, এখানে হচ্ছে ক্যারেক্টার str5, str হচ্ছে একটা ভেরিয়েবল, এই যে str হচ্ছে একটা ভেরিয়েবল, এই যে str ভেরিয়েবলের নিজের কিন্তু একটা তোমার হচ্ছে যে অ্যাড্রেস আছে, সে কোন অ্যাড্রেস আছে, E7 এ, এবং সে কার ভ্যালুটা তার মধ্যে রাখতেছে, সে রাখতেছে ওই যে HELLO যে 5টা ভেরিয়েবল,
এই ভেরিয়েবলের প্রথম যে এইচ এর অ্যাড্রেসটা দেখো f3টা এখানে রাখতেছে। আমি আবারও বলতেছি str একটা ভেরিয়েবল, মানে যদিও একসাথে নামটা দিছে str5, কিন্তু সেখানে আসলে টোটাল str-টা হচ্ছে, নামটা হচ্ছে, ওই ভেরিয়েবলটার নাম হচ্ছে str। ব্র্যাকেটে যে 5 দেখতেছো সেটা শুধু বোঝাচ্ছে এই str ভেরিয়েবল থেকে শুরু করলে তুমি 5টা ঘর পর্যন্ত সামনে যাইতে পারবা, এই জিনিসটা বোঝানো হচ্ছে। সাইজ হচ্ছে 5। তো কিন্তু str এর মধ্যে ভ্যালু, হ্যাঁ তুমি str0 এর মধ্যে h সেটা বুঝছি, এর মধ্যে 1 এর মধ্যে e সেটা বুঝছি, str2 এর মধ্যে l সেটা বুঝছি, কিন্তু শুধু str পাশে যদি কোনো ব্র্যাকেট দিয়ে আরে পজিশন না দিই, সেখানে ভ্যালুটা কি? সেখানে ভ্যালুটা হলো str অ্যারেটা যেই ভ্যালুগুলো স্টোর করে রাখতেছে, যতগুলো ভ্যালু, তার প্রথম ভ্যালুটার অ্যাড্রেস। একদম এক্স্যাক্টলি পয়েন্টারও এই কাজ করে, কিন্তু পয়েন্টারও কিন্তু কোনো একটা, অনেকগুলা তুমি যদি নাম্বার দাও, সে প্রথম ভ্যালুটার অ্যাড্রেস তার কাছে রাখে। তার মানে অ্যারে আর পয়েন্টার আসলে একই জিনিস। অ্যারে যেভাবে কাজ করে, তোমরা অ্যারে দেখে খুব খুশি হয়ে যাও, সেখানে কোনো পয়েন্টার নাই। আসলে অ্যারে যে মেকানিজমে কাজ করে, সে পয়েন্টারের মেকানিজমেই কাজ করে। তার অ্যারে নেম ইজ বেসিক্যালি দ্য নেম অফ এ পয়েন্টার ভেরিয়েবল হুইচ কন্টেন্স দ্য স্টার্টিং অ্যাড্রেস অফ দ্য। এই কথাটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট। অ্যারের নাম, এখানে কিন্তু অ্যারেটা হচ্ছে str5, আমাদের এখানে str5, কিন্তু অ্যারেটার নাম হচ্ছে str5, হচ্ছে সাইজ, নাম কিন্তু str। ওই নাম আসলে একটা পয়েন্টার ভেরিয়েবল, এবং সে অ্যাড্রেস রাখে, প্রথম ভ্যালুটার অ্যাড্রেস রাখে। এটাই হচ্ছে এই জিনিসটার উদ্দেশ্য। এবং তুমি খেয়াল করে দেখো, এখানে আমি str প্রিন্ট করছি, str নিজে একটা পয়েন্টার, যেহেতু অ্যারের নাম হচ্ছে একটা পয়েন্টার, এবং সে ভ্যালু রাখে প্রথম ভ্যালুটার, মানে এইচ এর যে ভ্যালু রাখে, মানে কি প্রথম প্রথম যে ঘর, তার অ্যাড্রেসটা রাখে ভ্যালু হিসেবে। তাহলে str রাখবে এইচ এর অ্যাড্রেস। আবার আমি পয়েন্টার ptr, সেখানেও বলতেছি str0 মানে এইচ এর অ্যাড্রেসটা রাখতে। তার মানে দুইটা জিনিস একই জিনিসকেই রিপ্রেজেন্ট করছে বা প্রেজেন্ট করছে। সো লং স্টোরি শর্ট, অ্যারে আসলে, অ্যারের যে নাম সেটা আসলে একটা পয়েন্টার ভেরিয়েবল, এবং সেখানে ভ্যালু হিসাবে থাকে প্রথম, তার অ্যারের প্রথম যে ভ্যালু সেটার অ্যাড্রেসটা, প্রথম যে ঘর সেটার অ্যাড্রেসটা থাকে তার কাছে। ওকে, এখন তুমি দেখো, আমি যদি বলি যে এরকম, এই যে সি সমান একটা ক্যারেক্টার সমান str2, এটা সমান ইজ ইকুইভ্যালেন্ট টু str মানে অ্যাড্রেস, ওই যে str কিন্তু str মানে ভ্যালু হিসাবে অ্যাড্রেসটা আছে, তোমার কি আছে f3টা, প্লাস এই যে 1 into 2 কেন বললাম, এটা একটু বুঝো। 1 into 2 কেন বললাম, খালি str+2 কেন দিলাম না? কারণ হচ্ছে এটা ক্যারেক্টার, ক্যারেক্টার হচ্ছে প্রতিটা ক্যারেক্টার হচ্ছে যে 1 বাইট করে জায়গা নেয়। তাহলে 2 নাম্বার ক্যারেক্টার, str2 মানে হচ্ছে দেখো 2 নাম্বার ক্যারেক্টারটা, তো 2 নাম্বার ক্যারেক্টারটা প্রথম থেকে শুরু করে কয় ঘর সামনে যাবে? 2 ঘর সামনে যাবে, কারণ প্রতিটা ক্যারেক্টার এক বাইট করে জায়গা নেয়। কিন্তু এটা ক্যারেক্টার না হয় যদি ইন্টিজার হতো, তাহলে আমরা জানি যে প্রতিটা ইন্টিজার 4 বাইট করে জায়গা নেয়। তাহলে 2 নাম্বার ইন্টিজারটা জায়গা নিত str+4 into 2, 8 নাম্বার ঘরে গিয়ে সে হচ্ছে যে তার শুরু হতো। কেন 8 নাম্বার ঘরে? কারণ 0 থেকে 3 প্রথম ইন্টিজারটা, 4 থেকে 7, মানে 0 থেকে প্রথম মানে 0তম ইন্টিজারটা, 4 থেকে 7 1 নাম্বার ইন্টিজারটা, 2 নাম্বার ইন্টিজারটা হচ্ছে আসলে তোমার 8 থেকে শুরু হইতো। এই জন্য এই যে তোমার উপরের যে অংশটা, আমি যদি পয়েন্টার দিয়ে করি, দেখো পয়েন্টার দিয়ে করলে একটু কমপ্লিকেটেড বা হিজিবিজি, এই যে এভাবে কাজ করতে হয়। প্রথমে অ্যাড্রেসটা ধরতে হয় str, প্লাস কয় ঘর সামনে যাবে সেটা দিতে হয়, দিয়ে তারপর স্টার দিতে হয়, কারণ ওই অ্যাড্রেসের ভ্যালু পেতে হলে তোমাকে স্টার দিতে হয়। সেই কাজটাকে দেখো অ্যারে খুব সহজ করে দিছে, খালি str2 লিখে দিলে অটোমেটিক সে ব্যাকগ্রাউন্ডে ওটাই ক্যালকুলেট করছে। এই জন্য আমরা পয়েন্টার ইউজ না করে অ্যারের মাধ্যমে, মানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলো অনেক কিছুকে সহজ করে ফেলেছে, কিন্তু সব আবার সে করতে পারে না, এই জন্য আমরা অনেক জায়গায় পয়েন্টার ইউজ করতে হয়। বাট অ্যারে যদি না থাকতো, পয়েন্টার দিয়ে আমাদের করতে হতো, যেটা মোর কমপ্লিকেটেড হতো। সো এখানে দেখো, এগেইন তোমরা কনফিউজড হও না, str6 হচ্ছে 6টা ঘরে থাকবে ভ্যালু, সেটা বোঝাচ্ছে। আর এই ভেরিয়েবলটার নাম, এই অ্যারে ভেরিয়েবলটার নাম হচ্ছে str, যেটা আসলে একটা পয়েন্টার ভেরিয়েবল, সেখানে অ্যাড্রেস থাকবে। কার অ্যাড্রেস থাকবে str এ? এইচ এর অ্যাড্রেস, এইচ যে লোকেশন আছে সে অ্যাড্রেস থাকবে। এবং খেয়াল রাখবা, এখানে str6 দিতে হয়েছে, 5 দিলে হবে না, কিন্তু একটা স্ট্রিং শেষ হয়েছে সি তে বা C++, সেটা বোঝানোর ওয়ে হচ্ছে লাস্ট একটা নাল থাকে, যে /0 ক্যারেক্টার হচ্ছে নাল, মানে শেষ। সুতরাং এই হেলোর জন্য 5টা ঘর রাখলে তোমার হবে না, 6টা রাখতে হবে, লাস্ট একটা নালও কিন্তু রাখতে হবে প্রোগ্রামিং। হ্যাঁ, খেয়াল রেখো কিন্তু ইম্পর্টেন্ট।
আর ক্যারেক্টার পয়েন্টার পিটিআর সমান এসটিআর। ওকে ফাইন, এখানে এই পয়েন্টার পিটিআর এ মানে পিটিআর এর ভেরিয়েবলটাতে ভ্যালু হচ্ছে তোমার এসটিআর এ যেটা আছে, এসটিআর এ কি আছে, এইচ এর অ্যাড্রেস আছে, সেই জিনিসটা হচ্ছে যে এখানে পয়েন্টার পিটিআর এ রাখা হয়েছে, মানে এখন পিটিআর এর অ্যাড্রেস আর এসটিআর এর অ্যাড্রেস একই। এখানে আমাকে একটা স্পেশাল জিনিস বলি, যেটা পয়েন্টার ভেরিয়েবলের একটা আর কি অনেক সময় কনফিউজড হয়ে যাই আমরা। তুমি বলতে পারো এস্টার পিটিআর দিয়ে তো আমি আসলে বুঝি যে পিটিআর যেই অ্যাড্রেসটা রেখেছে সেই অ্যাড্রেসটার ভ্যালু কত সেটা, রাইট। কিন্তু যখন ডিক্লেয়ার করবা, এই যে এখানে কিন্তু পিটিআর ভ্যালুটা মাত্র ডিক্লেয়ার করছে এই যে ক্যারেক্টার দিয়ে টাইপ দিয়ে, সেই জায়গায় ক্যারেক্টার পয়েন্টার পিটিআর মানে ওই কথা না, মানে ওখানে ভ্যালুটা চেঞ্জ করা, ওই অ্যাড্রেসের ভ্যালু চেঞ্জ করা ওইটা না। তুমি এটা ভেবো না যে ক্যারেক্টার পয়েন্টার পিটিআর সমান এসটিআর, এটা লিখছি মানে পিটিআর ভেরিয়েবলটা যে অ্যাড্রেসটা ধরে রেখেছে সেই অ্যাড্রেসের ভ্যালু চেঞ্জ করে এসটিআর করবো তা না। এখানে যদি ডিক্লেয়ার করা হচ্ছে ক্যারেক্টার পয়েন্টার পিটিআর সমান এসটিআর, এটা মানে হচ্ছে পিটিআর এ অ্যাড্রেস হিসেবে হচ্ছে এসটিআর এর ভ্যালুটা রাখা হচ্ছে, এই কথাটা বোঝানো হচ্ছে, ঠিক আছে। ডিক্লারেশনটা একটু স্পেশাল। ওকে, এখন যদি আমি এখানে এই কথাটা লিখি ক্যারেক্টার পয়েন্টার পিটিআর সমান এসটিআর, তাহলে পিটিআর যে অ্যাড্রেস ধরে রাখবে এসটিআর ও সেই অ্যাড্রেস ধরে রাখবে, এবং দুইটাই হচ্ছে তোমার এইচ এর অ্যাড্রেস, প্রথমটা অ্যাড্রেস। এখন যদি তুমি লেখো পিটিআর 2 সমান 1, তাহলে কি হবে, ও ক্যালকুলেট করবে, কি ক্যালকুলেট করবে, পিটিআর থেকে শুরু করবে, বেস অ্যাড্রেস হচ্ছে পিটিআর এর অ্যাড্রেস মানে এইচ এর অ্যাড্রেস, প্লাস 2 ঘর সামনে, যে 2 ঘর মানে হচ্ছে টাইপ দেখতে হবে, ক্যারেক্টার 2 into 1, 2 ঘর সামনে যেতে বলছি, তার মানে হচ্ছে যে এই যে এল এর এই জায়গায়, ঠিক আছে, এই জায়গায় ছোট হাতের এল হয়ে যাবে, দেখো ছোট হাতের এল হয়ে গেছে, খেয়াল করছো কিনা, এই যে বড় হাতের এল ছিল এখানে, পিটিআর 2 সমান 1 যখন এক্সিকিউট হবে, বা পিটিআর সমান ছোট হাতের এল যখন এক্সিকিউট হবে, এটাই যে মাঝখানে ছোট হাতের এল হয়ে গেছে, খেয়াল কর, এই যে ছোট হাতের এল হয়ে গেছে। আচ্ছা, এখন যদি আমি লিখি যে পিটিআর সমান পিটিআর প্লাস 2, তাহলে এটা যদি হয় তাহলে পিটিআর এখানে ছিল, এখান থেকে সে 2 ঘর সামনে থাকবে, 2টা ঘর সামনে যাবে। বাই দ্য ওয়ে, এখানে যদি তোমার ইন্টিজার হতো, পিটিআর এর টাইপ যদি ইন্টিজার হতো, প্লাস 2 দিলে সে 4 দুগুণে 8 ঘর সামনে চলে যেত কিন্তু, ঠিক আছে, কারণ পয়েন্টারে হলে তোমাকে হচ্ছে যে ওইভাবে ক্যালকুলেট করে করে সামনে যেতে হয়, যেটা অ্যারেতে হচ্ছে সোজা হিসাব করতে হয়, এই যে 2 ঘর সামনে চলে গেল। আর এখানে যদি আমি বলি যে এবার দেখো ইন্টিজারের, এবার তোমার হিসাবটা পয়েন্টার দিয়ে দেখবা যে কতটা গোলমেলে হয়ে যায়, কারণ তোমাকে মাইন্ডে হিসাব করতে হবে ব্যাকগ্রাউন্ডে। এই যে a3 সমান 318 ইন্টিজার অ্যারে, তো আবার খেয়াল রাখবা, আগের মতো বলি 318 তো ভ্যালু, এগুলো নিশ্চয় কোনো না কোনো ভ্যালু তো তুমি মেমোরির লোকেশন ছাড়া ঘর ছাড়া রাখতে পারবে না, কোনো না কোনো মেমোরির লোকেশনে আছে থাকুক। আর a3 এই যে অ্যারেটার নাম হচ্ছে এ, এবং এটা হচ্ছে একটা পয়েন্টার, এই অ্যাড্রেসটাকে মনে রাখবো, অ্যারে সবসময় অ্যারের যে ভেরিয়েবলটার নাম এ, আর পাশে যেটা দেখতেছো সেটা অ্যারে সাইজ, ভেরিয়েবলটা হচ্ছে একটা পয়েন্টার এ, সে অ্যাড্রেস থাকবে, কার অ্যাড্রেস থাকবে, প্রথম ভ্যালুটার অ্যাড্রেস, প্রথম ভ্যালু কি 3 এর অ্যাড্রেসটা, এখানে সে ডান পাশে এসে দেখো এই যে অ্যারে হচ্ছে একটা পয়েন্টার, পয়েন্টার যেহেতু সে তো পয়েন্টার অলওয়েজ 4 বাইট নিয়ে, যে 4টা ঘর নিল, তাহলে এ এর অ্যাড্রেস E7 থেকে F0 পর্যন্ত, কিন্তু সে ভ্যালু হিসাবে কি রাখবে, ওই তার অ্যারের প্রথম ভ্যালু 3 এর অ্যাড্রেসটা রাখবে। 3 দেখো এখানে 3 কিন্তু এক ঘর, HELL এর মতো এক ঘর করে নেয় না, 3 কিন্তু 4 ঘর নিচ্ছে, কারণ এরা ইন্টিজার, 1 ও 4 ঘর নিচ্ছে ইন্টিজার, 8 ও 4 ঘর নিচ্ছে। তো 3 এর অ্যাড্রেস কত দেখো, F3, এই যে এ এর মধ্যে F3 টাই রাখা হয়েছে, প্রথম যে ভ্যালু তার অ্যাড্রেস রাখা হয়েছে F3। নাও আমি যদি এটাকে এভাবে চিন্তা করি, i সমান A2, আই সমান A2 মানে অ্যারের ক্ষেত্রে খুব সোজা, তোমরা জানো 0 1 2 8 নাম্বার যে ভ্যারিয়েবলটা সেটা, কিন্তু যদি তুমি পয়েন্টার দিয়ে করতে চাও তাহলে কি করতে হবে, দেখো বেস হচ্ছে a এর অ্যাড্রেস প্লাস 4 into 2, দুইটা 2 নম্বর ইন্টিজার মানে হচ্ছে যে প্রথম থেকে 4 দুগুণে 8টা ঘর তোমাকে জাম করে যেতে হবে, কারণ এক একটা ইন্টিজারে 4 ঘর করে চলে যাবে। ও আচ্ছা, এখানে অনেকে বেসিক ভুল করে, বলে যে স্যার এখানে তো A2, তাহলে 4 ঘরে না খালি পার হওয়ার কথা, A2 মানে কিন্তু 2 নাম্বার এলিমেন্ট না, A2 মানে কিন্তু 3 নাম্বার এলিমেন্ট, 0 থেকে শুরু হয়, ভুলে যেও না, A0 A1 A2, তো A0 A1 ওই দুইটা তো জাম করে তোমাকে A2 তে যেতে হবে, সুতরাং বেস অ্যাড্রেস যেটা A প্লাস 4 into 2, 4 দুগুণে 8 ঘর সামনে গেলে তুমি পাবা হচ্ছে যে এই যে 8 এর ভ্যালুটা পাবা,
A2 এর ভ্যালুটা পাবা, এটাই বোঝানো হচ্ছে আর কি, আর কিছু না। তো এখন যদি এখানে যদি তুমি এইভাবে চিন্তা করো, ধরো যে আমি যদি দিই যে ইন্টিজার পয়েন্টার পিটিআর সমান a, মানে পিটিআর আর a দুজন একই লোকেশনে এখন পয়েন্ট করে আছে। এখন যদি যে পিটিআর সমান পিটিআর প্লাস 2, সে হচ্ছে যে জাম্প করে ওই যে 8 নাম্বার 8 এর কাছে চলে যাবে, যে 8 এখানে চলে গেছে। আবার তুমি যদি অ্যারেজ এন্ড পয়েন্টার্স, তুমি হচ্ছে যে এখানে ডিটেইলিং যে যেতে হবে তা না, কিন্তু একটু বুঝিয়ে রাখি। এই জায়গায় 2 ডাইমেনশনাল অ্যারে যেটা আছে, ধরো A3 4, ঠিক আছে, এটা তো 2 ডাইমেনশনাল অ্যারে, তোমরা জানো যেখানে 3টা রো আর হচ্ছে যে 4টা কলাম থাকে। স্টিল এই হচ্ছে একটা পয়েন্টার। 2 ডাইমেনশনাল অ্যারে 10 ডাইমেনশনাল অ্যারে হলো এই একটা পয়েন্টার, সে খালি একটা অ্যাড্রেসই রাখবে। কার অ্যাড্রেস রাখবে? অ্যাড্রেস রাখবে এই যে দেখো, তুমি খেয়াল করে দেখো প্রতিটা রো, এখানে যে প্রতিটা রো, যে রো হচ্ছে 3টা থাকবে, যে 3 দিয়ে একটা শুরু, 4 দিয়ে একটা শুরু, 7 দিয়ে একটা শুরু, যে 3 4 7। এই যে এই 3 1 8 11, এখানে 4টা, তো এই 4টার কিন্তু 4টা অ্যাড্রেস তোমার রাখা লাগবে না, শুধু প্রথম অ্যাড্রেসটা এই বাম পাশের এই অ্যারেটাতে রাখতেছে। তারপরে ডান পাশ থেকে এই যে প্রথম অ্যাড্রেসটা এই অ্যারেটাতে রাখতেছে। এই 7 2 2 6 থেকে প্রথম অ্যাড্রেসটা এই অ্যারেতে রাখতেছে। আবার এই যে অ্যারে গুলা যারা হচ্ছে অন্য অ্যারের অ্যাড্রেস রাখে, তাদের খালি প্রথম অ্যাড্রেসটা হচ্ছে এই নিজের মধ্যে রাখে। তার মানে এই অ্যাড্রেসটা রাখলে তুমি খেয়াল করো, এই থেকে এই যদি প্রথম গ্রে ইয়ের প্রথম অ্যাড্রেসটা রাখে, সেটার মাধ্যমে সে সবগুলা ভেরিয়েবলে যেতে পারবে, সবগুলা ভেরিয়েবলে যেতে পারবে। কিভাবে? এই যদি ধরো 8 এ যেতে চায়, 8 এর ভ্যালু চেঞ্জ করতে চায়, এই কি করবে, এই প্রথম এই গ্রেটার প্রথম অ্যাড্রেসটা যাবে, সেটা সেখান থেকে জাম্প করে 3 নাম্বার ঘরে যাবে, এভাবে গিয়ে সে হচ্ছে যে সবগুলাকে অ্যাক্সেস করতে পারবে আর কি, ঠিক আছে। আচ্ছা, এগুলা বলতেছে যে এখানে অ্যারেতে হচ্ছে যে ইচ এলিমেন্ট ইজ এন ইন্টিজার, আর এই অ্যারেটাতে হচ্ছে বাম পাশের অ্যারেটাতে ইচ এলিমেন্ট ইজ এ পয়েন্টার টু এন ইন্টিজার, মানে পয়েন্টার মানে হচ্ছে ইন্টিজার অ্যারের প্রথম অ্যাড্রেসটা ধরে রাখবে। আর এটা হচ্ছে যে এটা ডাবল পয়েন্টারের মতো, এটা তোমার এত ডিটেল ইয়ে করা লাগবে না, কিন্তু জাস্ট জানার জন্য একবার বলে রাখতেছি, এটা হচ্ছে পয়েন্টার টু এ পয়েন্টার। এটা কারণ কি, সে পয়েন্ট করে আছে আরেকটা অ্যারেকে, যে অ্যারেটা নিজে একটা পয়েন্টার, তাহলে পয়েন্টার টু এ পয়েন্টার, এটাকে ডাবল পয়েন্টার হিসাবে কনসিডার করা হয় বা ডাবল পয়েন্টার হিসাবে ইয়ে করা হয়। এই যে এইটা 2 ডাইমেনশনাল অ্যারে ইজ ইকুইভ্যালেন্ট টু এই যে পয়েন্টার পয়েন্টার পি, ডাবল পয়েন্টার। 3 ডাইমেনশনাল অ্যারে ইজ ইকুইভ্যালেন্ট টু 3টা পয়েন্টার পি। মানে অনেক কমপ্লিকেটেড করা যায় পয়েন্টারের অপারেশন যত কিছু, কিন্তু আমরা ওখানে যাচ্ছি না বা আমাদের যাওয়ার দরকার নেই। এই পিটা হচ্ছে যে এই যেটাকে পয়েন্ট করে আছে, পিও সেটাকে এই লাইন এক্সিকিউট করে সেটাকে পয়েন্ট করে আছে। তুমি যদি দেখো যে p12 সমান 92 99, এটা মানে হচ্ছে পি এর এক নাম্বার হচ্ছে কিন্তু এই যে প্রথমটা কিন্তু 0, এটা হচ্ছে এক নাম্বারটা, যে গ্রে এর মাঝখানেরটা এক নাম্বারে গিয়ে যেতে হবে আবার 2 নাম্বারে, যে প্রথমে যেতে হবে পি এক নাম্বার হচ্ছে মাঝখানেরটা, দেন সেখান থেকে যেতে হবে 2 নাম্বার মানে হচ্ছে 4 মানে 0 1 2, এই যে 9টাকে 99 করে দিতে বলছে, দেখো 9টা 99 করে ফেলছে, ঠিক আছে। এভাবে কাজ করে আর কি। তো যেটা তোমাদেরকে বলছিলাম, এটা একটু পড়ো, এখানে কি লিখছে একটু পড়ো। Static and dynamic বুঝছো, amount of memory space required is determined in advance, যেটা তোমাদেরকে আগেই বলেছি, ঠিক আছে, before the program executed. আর amount of memory space required is determined at run time, এটা হচ্ছে রান টাইমে হচ্ছে যে সেই জিনিসটা ডিটারমাইন করা হবে যে কতটুকু মেমোরি লাগবে। এখন আমরা মেমোরি অ্যালোকেশনের কিছু সিস্টেম আছে বা মানে তোমরা এটা অপারেটিং সিস্টেম কোর্সে পড়বা, মেমোরি কেমনে অ্যালোকেট করা হয়। তো মেমোরির কয়টা পার্ট আছে, একটা হচ্ছে স্ট্যাক হচ্ছে যে উপর থেকে, যে এটা এরকম করে উপর থেকে অ্যালোকেট হয়ে নিচের দিকে নামে স্ট্যাকের মেমোরিটা। তোমার নতুন যদি স্ট্যাকের মেমোরি দরকার হয়, স্ট্যাক মেমোরি কখন দরকার হয়, তুমি যখন একটা ফাংশন থেকে আরেকটা ফাংশন, রিকার্সিভ ফাংশন বলে কল করো, তখন স্ট্যাক দরকার হয়, স্ট্যাক মেমোরি উপর থেকে নিচে কেন দরকার হয়, প্রতিটা কলের সময় তোমার হচ্ছে লোকাল ভেরিয়েবল গুলো, প্যারামিটার যেটা পাস করছো, রিটার্ন
ভেরিয়েবল, এই জিনিসগুলো হচ্ছে যে সেখানে হচ্ছে যে স্ট্যাকের মধ্যে রাখা হয় সাধারণত, এবং স্ট্যাক উপর থেকে নিচের দিকে নাম, উপর থেকে নিচের দিকে মানে হচ্ছে তোমার প্রথম ইন্টিজারের জন্য লেটস সে 100 থেকে 97 পর্যন্ত, যে 97 98 100 100 থেকে 97 পর্যন্ত জায়গা দেয়। তারপরে ইন্টিজারের জন্য 96 থেকে তোমার হচ্ছে যে 93 পর্যন্ত জায়গা দেয়। তারপরে ইন্টিজারের জন্য 92 থেকে, যে নিচের দিকে নামতেছে। আর স্ট্যাকের উল্টার দিকে আরেকটা জিনিস থাকে হচ্ছে হিপ। হিপ মেমোরি হচ্ছে তুমি যদি হচ্ছে যে ডাইনামিক মেমোরি অ্যালোকেশনে, যে এতক্ষণ যেটা দেখাচ্ছিলাম পয়েন্টার দিয়ে যে মেমোরি অ্যালোকেট করো, ডাইনামিক মেমোরি অ্যালোকেশন হচ্ছে হিপ। এটা হচ্ছে নিচ থেকে উপরের দিকে যায়। ধরো 0 থেকে শুরু হবে, 0 থেকে শুরু হয়ে প্রথম ইন্টিজার 0 থেকে 3, তারপর ইন্টিজার 4 থেকে 7, তারপর 8 থেকে 12। তাহলে দেখো হিপ 12 পর্যন্ত গেল 0 থেকে। আর স্ট্যাক 100 থেকে ধরো যে 89 পর্যন্ত আসলো, মাঝখানের জায়গাটা ফাঁকা, এই ফাঁকা জায়গাটা এটা। সো প্রোগ্রাম যখন এক্সিকিউট হয় প্রথমে কিছু ফাঁকা জায়গা প্রোগ্রামকে দেয় অপারেটিং সিস্টেম। তারপর বলে তোমার স্ট্যাক দরকার হলে উপর থেকে নিচের দিকে যাও, হিপ দরকার হলে নিচ থেকে উপরের দিকে যাও। এই এলাকাটা থাকে মেমোরি, এভাবেই হচ্ছে আমাদের ডিজাইন করা। আর স্ট্যাটিক মেমোরি হচ্ছে যে এই দুইটা কিন্তু, যে স্ট্যাক আর হিপ কিন্তু দেখো নিচের দিকে উপরের দিকে বাড়তেছে কমতেছে, এটাকে ডাইনামিক মেমোরি বলে। ঠিক আছে, এটাকে ডাইনামিক মেমোরি বলে বা রান টাইম অ্যালোকেটেড মেমোরি বলে, কারণ রান টাইমে এটা বাড়বে বা কমবে। আর কম্পাইল টাইমে যেটা যেটা হচ্ছে ফিক্সড, বাড়বে না কমবে না, সেটাকে আমরা বলি স্ট্যাটিক মেমোরি, রিজার্ভ ফর গ্লোবাল এন্ড স্ট্যাটিক ভেরিয়েবলস। এই যে স্ট্যাটিক ডেটাতে তোমার ওই যে স্ট্যাটিক ভেরিয়েবল যেগুলো ফিক্স, প্রোগ্রাম এক্সিকিউশন করার আগেই ফিক্স হয়ে আছে, যে তুমি যে লেখো না ইন্টিজার এক্স, ইন্টিজার রোল, এগুলো সব ফিক্স, কারণ এগুলো তো 4 বার 4 বাইট করে লাগবে, সেগুলোকে বলে স্ট্যাটিক ডেটা। এই যে এবং নিচে প্রোগ্রামের কোডটা থাকে মেমোরিতে, তোমার যে এক্সিকিউটেবল প্রোগ্রাম যেটা কোড মানে ইনস্ট্রাকশন সেটা থাকে। তাহলে মেমোরিতে মেইনলি এটা কিন্তু সারা জীবন এই ডিজাইনই করবা। কিন্তু এই যে নিচের অংশটা ফিক্স, মেমোরি একটা প্রোগ্রাম যখন তুমি এক্সিকিউট করো না, তোমার কম্পিউটার একটা প্রোগ্রাম যখন চালাও, সে কিন্তু এই জিনিসগুলাই করে, এর বাইরে কিচ্ছু না। এই 4টা জিনিসই থাকে মেমোরিতে। এই যে যেগুলো ফিক্সড ডেটা, প্রথমে প্রোগ্রাম কোডটা থাকে, একদম প্রোগ্রামের যে কোড সেটার জন্য মেমোরিতে চেক থাকে জায়গা দেয়, সেটা তো প্রোগ্রাম কোড তো কোনোদিনও চেঞ্জ হয় না, একবার যে প্রোগ্রাম করছো সেটা। দেন স্ট্যাটিক ডেটাটা থাকে, যেটা তুমি ডিক্লেয়ার করো, ইন্টিজার রোল, তারপরে হচ্ছে স্ট্রিং এটা, ক্যারেক্টার এটা, এগুলো ফিক্স সেটা থাকে। আর উপরের এই অংশটা হচ্ছে উঠানামা করে, কমে বাড়ে কমে বাড়ে। তুমি কতটা ডাইনামিক্যালি মেমোরি অ্যালোকেট করবা সে তো জানে না, কয়বার প্রোগ্রামকে কল করবা, একটা থেকে একটা রিকার্সিভলি কল করবো সেটা তো জানে না। সে রান টাইমে সেটা কন্ডিশনের উপর বেস করে বাড়ে বা কমে, এটাকে বলে রান টাইম অ্যালোকেটেড মেমোরি। আচ্ছা, এখন ডায়নামিক মেমোরি অ্যালোকেশন কেন ইউজফুল? When arrays need to be created whose extent is not known until runtime, মানে আমার অ্যারে লাগবে, অনেকগুলো ডেটা লাগবে, কিন্তু কতগুলা এটা আমি জানি না। কমপ্লেক্স স্ট্রাকচার অফ আননোন সাইজ, এটা মানে হচ্ছে তুমি নরমালি স্ট্যাটিক মেমোরিতে হচ্ছে যে তুমি ইন্টিজার ক্যারেক্টার যেগুলো তুমি জানো, যেগুলো ডেটা টাইপ, সেগুলোর জন্য তুমি হচ্ছে যে হয়তো অ্যালোকেট করতে পারছো। কিন্তু যখন কমপ্লেক্স স্ট্রাকচার হয়, আননোন সাইজ অর শেপ নিড টু বি কনস্ট্রাক্টেড অ্যাজ দ্য প্রোগ্রাম রান, এবং সেগুলা কি রকম স্ট্রাকচার হবে সেটা হচ্ছে প্রোগ্রাম রানিং অবস্থায় তোমাকে ডিটারমাইন করতে হবে। তাহলে না সেটা অনুযায়ী তুমি প্রোগ্রাম রান করে ডিটারমাইন করতে পারতেছো না, তখন তুমি মেমোরি অ্যালোকেটও করতে পারবে না। আচ্ছা, objects need to be created and the constructor arguments are not known until runtime. এটা এই যে আননোন জিনিস যেগুলো রান করার আগ পর্যন্ত জানতেছ না, সেগুলোর জন্য তোমাকে ডাইনামিক মেমোরি অ্যালোকেশন লাগবে। এবং পয়েন্টার্স আর ইউজড ফর ডাইনামিক মেমোরি অ্যালোকেশন অফ মেমোরি, পয়েন্টার দিয়ে করতে। আর এখানে দুইটা সি প্লাস প্লাস দুইটা অপারেটর আছে, নিউ অপারেটর দিয়ে হচ্ছে যে তুমি ডাইনামিকলি অ্যালোকেট করবা মেমোরি, নিউ কথাটা লাগবে। আর ডিলিট, ওই মেমোরি যেটা অ্যালোকেট করছো সেটা যদি ফ্রি করতে চাও, ডিলিট কিওয়ার্ডটা তোমাকে ইউজ করতে হবে। দেখাচ্ছি আমরা কিভাবে এটা করে দেখাচ্ছি। সো if memory is available, the new operator allocates memory space for the requested memory. আবার যদি শেষ হয়ে যায়, নিউ তে তুমি কল করলে সে এক্সেপশন দিবে, সে বলবে যে মেমোরি নাই, এই যে নিউ অপারেটর রিটার্নস নাও যদি হচ্ছে যে মেমোরি না থাকে। আর ডিলিট অপারেটর deallocates the object or array currently pointed to by pointer which was previously allocated at runtime by the new দিয়ে যে মেমোরি গুলো তুমি ক্রিয়েট করছো না, সেগুলো যদি ফ্রি করতে চাও, মেমোরি যদি আর না লাগে, তোমাকে ডিলিট কথাটা লিখতে হবে। এবং ওই তোমার যে মেমোরি গুলো ফ্রি হয়ে গেছে সেগুলো রিটার্ন টু হিপ, মানে ওই যে হিপ মানে হচ্ছে যে ফাঁকা জায়গাটাতে চলে যাবে আর কি, সেখানে। The pointer is then considered unassigned. Okay, fine.
ডিলিট একটা, যদি খালি একটা ভেরিয়েবল একটা অ্যারে যদি ডিলিট করতে যাও, ডিলিটের পরে অ্যারে সাইনটা দিতে হবে। যদি তুমি পয়েন্টার দিয়ে অ্যারে অনেকগুলো মেমোরি অ্যালোকেট করো, আর যদি একটা সিঙ্গেল মেমোরি অ্যালোকেট করো, তাহলে মানে একটা টাইপের জন্য একটা সিঙ্গেল এলিমেন্টের জন্য অ্যালোকেট করো, তাহলে খালি ডিলিট পয়েন্টার লিখতে হবে, অ্যারে সাইনটা দিতে হবে না। if the value of the pointer is null, there is no effect. ডিলিট করলে কিছু হবে না, না বলে। এখন দেখো কিভাবে কাজটা হয়, গ্রাফিক্যালি একটু দেখো, বুঝার চেষ্টা করো। ফার্স্ট অফ অল, ইন্টিজার পয়েন্টার পিটিআর। পিটিআর একটা পয়েন্টার। পয়েন্টার মানেই তুমি বুঝতে পারতেছো সে 4টা ঘর নেবে এবং সে নিশ্চয় যে দেখো E0, E1, E2, E3। কেউ না বুঝলে আমাকে বলবা, প্রশ্ন করবা। ওকে, নাও এখন যদি আমি লিখি যে পিটিআর সমান নিউ ইন্টিজার, এই যে দেখো আগে কিন্তু পিটিআর খালি নিজের জন্য ঘর নিচে 4টা এবং স্ট্যাটিক্যালি অ্যালোকেটেড ভেরিয়েবল, কারণ তুমি জানো স্ট্যাটিক্যালি, কারণ তুমি জানো এটার সাইজ কি হবে। হ্যাঁ, তুমি যখন লিখছো যে পিটিআর সমান নিউ ইন্টিজার, এটার মানে হলো যে পিটিআর এ তুমি কিন্তু অন্য কোনো ভেরিয়েবলের অ্যাড্রেস দাও না, এতদিন কিন্তু পিটিআর সমান অন্য একটা ভেরিয়েবলের অ্যাড্রেস দিয়ে আসছো, কিন্তু এখন আমি দিছি যে নিউ ইন্টিজার। এই কথাটার মানে নিউ কথাটা, নিউ ইন্টিজার মানে নিউ অপারেটরটা আমার জন্য ইন্টিজারের সমান একটা জায়গা আমার জন্য মেমোরিতে দখল করছে। এখন নিচে দেখো সেটা এটাই ডাইনামিক্যালি দখল করছে, C4, C5, C6, C7 এই লোকেশন গুলো। এবং ওই পিটিআর পয়েন্টার যেহেতু সেটা একটা অ্যাড্রেস রাখবে, এবং সেই অ্যাড্রেস কি লাগবে, নতুন যে জায়গাটা দখল করছো সেটার প্রথম অ্যাড্রেসটা, যে ওই C4টা সে কিন্তু ওখানে রাখছে। খেয়াল করো, ওই C4টা পিটিআর রাখছে। এতদিন কিন্তু আমরা দিয়ে আসছিলাম পিটিআর সমান এম্পারসেন্ট নাম্বার, মনে আছে? কারণ নাম্বার ভেরিয়েবলটা আগে ডিক্লেয়ার করতাম রান করার আগেই। আর এখানে হচ্ছে যে নতুন যে মেমোরিটা নিউ ইন্টিজার, এটার কোনো নাম দিই নাই কিন্তু, নিউ ইন্টিজার খালি বলছি, কোনো নাম্বার না, নতুন একটা ইন্টিজারের জন্য জায়গা দখল। তারপরের লাইনে আমি যদি লিখি যে পয়েন্টার পিটিআর সমান 22, আমাকে বলো তো কি এফেক্ট হবে 3 নাম্বার লাইনটা লিখলে? কোথায় 22 কোথায় লেখা হবে? যে কেউ বলো তো, চিন্তা করে বলো, ট্রাই তো করো। স্যার ওই নিচের অ্যাড্রেসে মানে 4 EC4567 রাইট, সেই জায়গায় হওয়ার কথা না, কারণ হচ্ছে যে এটা হচ্ছে পয়েন্টার পিটিআর মানে হচ্ছে যে পয়েন্টার মানে কথা আছে, কি কথা, পিটিআর যে অ্যাড্রেসটা রাখছে ওই C4 সেই অ্যাড্রেসে ভ্যালুটা সেট করা হচ্ছে যে 22। এখানে 22, যদি এখানে এক ঘর দেখাচ্ছে এটা 4 ঘর জুড়ে হবে, ওইখানে 22 হচ্ছে যে সে জায়গায় সেট হবে। এটাই হচ্ছে এটার কাজ। এখন হচ্ছে যে আমি যদি লিখি প্রিন্টার পিটিআর সমান, এটা প্রিন্ট করলো। এখন ডিলিট করলে কি হবে? ডিলিট করলে হচ্ছে, ডিলিট তোমরা আগে দেখো না, বুঝতে পারার কথা না। ডিলিট করলে হচ্ছে যে সে ওই যে জায়গাটাতে পয়েন্ট করে রাখছিল সেটা, সেই জায়গাটা হচ্ছে যে তোমার হচ্ছে যে সেই জায়গায় এই জিনিসটা এখন আর অ্যালোকেটেড নেই, এটা ফ্রি হয়ে গেছে। ওই C4, C5, C6, C7 এই জিনিসটা ফ্রি হয়ে গেছে। ফ্রি হয়ে সেটা হচ্ছে যে ইয়েতে চলে যাবে, ওই যে হিপ মেমোরি পুলের ফ্রি মেমোরি হিসেবে চলে যাবে। আর তুমি তো ডিলিট করছো মানে ওই মনে রাখবা, নিউ দিয়ে হচ্ছে নতুন মেমোরি হচ্ছে যে অ্যালোকেট করো, আর ডিলিট করো ওই যে নতুন মেমোরিটাই ডিলিট করো। তা তো করছো বুঝলাম, কিন্তু পয়েন্টারে এখানে যে অ্যাড্রেস রাখছিল FD0 তে EC4 রাখছিল, সেটা তো ডিলিট হয়ে গেছে, সেটা তো এখন নাই। তার কি হবে? তাকে তো কিছু একটা টেক কেয়ার করতে হবে। ডিলিট তো আর ওই পিটিআর এর অ্যাড্রেসটার কিছু করে না, ডিলিট যে নতুন মেমোরি দখল করছে সেটা ফ্রি করে দিছে। তো অ্যাড্রেসটা টেক কেয়ার করার জন্য ডিলিটের পর পিটিআর সমান নাল লিখে দিতে হয়, যে নাল লিখে দিলে শূন্য। শূন্য মানে হচ্ছে যে এটা কাউকে এখন পয়েন্ট করে নেয়। শূন্য না লিখে যদি কোশ্চেন মান রাখো, সেখানে হয়তো সে আগের ওই C4টাই হয়তো রেখে দিতে পারে, অথচ ওই C4টা ডিলিট হয়ে গেছে নাই, অথবা অন্য কোনো আবল তাবল ভ্যালু রেখে দিতে পারে যেটা সেফ না। এই জন্য সবসময় ডিলিট করার পর ওই পয়েন্টারের ভ্যালুটাকে নাল করে দিতে হয়। এটাই হচ্ছে স্ট্যান্ডার্ড জিনিস, ঠিক আছে? এখানে দুইটা জিনিস আছে, কিন্তু এটা একটা এক্সাম্পল হিসেবে দেয়া আছে আর কি, এক্সাম্পলটা তোমরা দেখতে পারো, বাট এটা নট নেসেসারিলি যে এখানে দরকার আছে, কিন্তু আমি একবার দেখাই জিনিসটা কিভাবে কাজ করে, ওই জিনিসটা একটু খেয়াল করো। ফার্স্ট অফ অল, ইন্টিজার পয়েন্টার গ্রেডস সমান হচ্ছে নাও, এটা একটা পয়েন্টার, এটা অ্যাড্রেস রাখবে, সেটা নাও। এই যে ইন্টিজার নাম্বার অফ গ্রেডস, ওকে। এখন ওই যে কেন ডাইনামিক মেমোরি এখানে লাগবে, কারণ আমি এই যে সি আউট এন্টার দ্য নাম্বার অফ গ্রেডস, মানে হচ্ছে যে এটা
এবং সি ইন হচ্ছে নাম্বার অফ গ্রেডস, মানে ইউজার একটা ইনপুট দেবে, ইনপুট দিয়ে নাম্বার অফ গ্রেড যদি 10টা হয় তাহলে তোমাকে 10 জনের জন্য মেমোরি অ্যালোকেট করতে হবে, নাম্বার অফ গ্রেড যদি 20টা হয় 20 জনের জন্য মেমোরি অ্যালোকেট করতে হবে। তো এই জন্য এই যে নাম্বার অফ গ্রেডস যখন ইনপুট দিয়ে দিছে ইউজার, তখন গ্রেডস সমান, এই যে পয়েন্টারটা সমান নিউ ইন্টিজার নাম্বার অফ গ্রেডস, মানে হচ্ছে আমি নতুন করে মেমোরি ইন্টিজারের জন্য জায়গা দখল করছি কয়টা, নাম্বার অফ গ্রেড যদি 20টা হয় 20টা, 20টা মানে হচ্ছে 4 20 80টা ঘর, নাম্বার অফ গ্রেড যদি 40টা হয় তাহলে 40টা ইন্টিজারের জন্য, মানে 4 4 16 160টা ঘর হচ্ছে যে সেই গ্রেডস এর মধ্যে দখল করে রাখবে। তবে মনে রাখো গ্রেডস এর মধ্যে কিন্তু অ্যাড্রেস থাকবে প্রথমটা খালি, ঠিক আছে, কিন্তু সেটা সাইজ হবে এই যে নাম্বার অফ গ্রেডস যেটা ইনপুট দিচ্ছ সেটার সাথে রিলেট করে। তারপর তুমি এখন তো তুমি লুপ চালাতেই পারো, যেগুলো 0 i নাম্বার অফ গ্রেডস i প্লাস প্লাস সি ইন গ্রেডস i, মানে 0তম লোকেশনে একটা গ্রেড এন্টার করবে, 1তম লোকেশন, আমি যদি 10টা স্টুডেন্টের জন্য গ্রেড ইনসার্ট করতে চাই এই লুপটা 10 বার চলবে, সেই 10 জনের জন্য আমি হচ্ছে গ্রেড ইনসার্ট করলাম। পরের লুপটা কিছুই করে নাই, যেটা ইনসার্ট করছো সেটাকে প্রিন্ট করে দিচ্ছে, ঠিক আছে। এন্ড আলটিমেটলি তুমি নিউ দিয়ে যেহেতু হচ্ছে যে তুমি এটা গ্রেডস এর এটা মেমোরিটা অ্যালোকেট করছো, ডিলিট দিয়ে তুমি সেই গ্রেডস এর যে মেমোরি অ্যালোকেট করা হচ্ছে সেটাকে ডিলিট করে দিলাম। এন্ড আলটিমেটলি গ্রেডস এর আন্ডারে কিন্তু ডিলিট করে দেওয়ার পর ওই যে কোশ্চেন মার্কটা হয়ে থাকবে, গ্রেডস সমান হচ্ছে নাল করে দিতে হবে। এটাই হলো ডাইনামিক মেমোরি অ্যালোকেশনের সিস্টেম। কারো প্রশ্ন থাকলে আমাকে বলো তো, কোনো ধরনের যদি কনফিউশন বা প্রশ্ন থাকে। আচ্ছা, কারো প্রশ্ন আছে কোনো কিছু নিয়ে? প্রশ্ন থাকার কথা তো, নতুন কনসেপ্ট ইয়ে করতেছি, তোমাদের প্রশ্ন না থাকলে হবে? সব তো বুঝে গেছে এটা তো আমি বিলিভ করি না, কোনো জায়গায় প্রশ্ন থাকার কথা। তোমাদেরকে উত্তর জিজ্ঞেস করলে উত্তর দাও না, প্রশ্ন করতে বলে আমাকে তাহলে প্রশ্ন করো না, তাহলে কেমনে হবে? স্যার এখনো কোনো কোশ্চেন নাই বাসায়, যে মানে সরি পাশেই তো আছি, ঠিক আছে। মানে এটা একটু পড়ার পরে তখন যদি কোশ্চেন আসে তখন বলতে পারবো। হ্যাঁ সেটাই, পরের দিনও যদি তোমাদের করে কনফিউশন থাকে আমাকে জানাবা কিন্তু, ঠিক আছে? জি স্যার। ওকে, আচ্ছা। এটা এগেইন আবার বলছি যে এই 2 ডাইমেনশনাল মাত্র নতুন কনসেপ্টে এসে পয়েন্টার ম্যাট্রিক্স যে 2 ডাইমেনশনাল অ্যারেটা দরকার নাই তোমাদের, একদম এক্সটেন্সিভলি এখানে লাগবে না। তাও আমি একবার একটু দেখায় রাখি যে 2 ডাইমেনশনাল অ্যারে তো তোমাদেরকে বলছি এটা ডাবল পয়েন্টার ছাড়া আর কিছুই না। এই যে তুমি ম্যাট্রিক্স টু অ্যালোকেট এ স্পেস ফর দ্য 2D অ্যারে উইথ r rows and c columns, এখানে মানে r rows মানে হচ্ছে 4টা রো 5টা কলাম, you first allocate the array of pointers which will point to the array. 2 ডাইমেনশনাল ক্ষেত্রে তুমি খেয়াল করো, আমরা যে ওই চিত্রতে তোমাকে দেখাইছিলাম 2 ডাইমেনশনাল অ্যারে কিন্তু আগে পয়েন্টার টু পয়েন্টার, মানে আগে একটা গ্রে অ্যারে দেখাইছিলাম, যেটা হচ্ছে যে সে হচ্ছে যে পয়েন্টার টু পয়েন্টারের অ্যারে হিসাবে কাজ করে। এই জন্য এখানে তোমার 2 ডাইমেনশনাল আগে দেখা হবে ইন্টিজার পয়েন্টার ম্যাট্রিক্স, ম্যাট্রিক্স সমান নিউ ইন্টিজার পয়েন্টার আর, এটা হচ্ছে যে তোমার সে একটা অ্যারে তৈরি করতেছে, অ্যারেটার টাইপ কিন্তু ইন্টিজার না, অ্যারেটার টাইপ হচ্ছে ইন্টিজার পয়েন্টার। যতগুলো রো থাকবে 2 ডাইমেনশনালে ঠিক ততগুলো ইন্টিজার পয়েন্টারের অ্যারে তৈরি করতে হবে। এটার মানে কি? এটার মানে হলো আমি দেখাই তোমাদেরকে, এটার মানে এই যে এখানে এই যে এখানে রো কোনটা, তিনটা রো না, এই যে 2 ডাইমেনশনাল 3টা রো, এই যে নীল যেগুলা, এই জন্য আমাকে আগে এই অ্যারেটা তৈরি করতে হবে। দেখো এই যে পয়েন্টারের অ্যারে, বাম পাশে পয়েন্টারের অ্যারেটা তৈরি করতে হবে আগে, এবং সেটা সাইজ হবে কত, রো যতগুলো ততগুলো। এই যে এখানে 3টা রো ছিল এই জন্য এটার সাইজ 3, এখানে 10টা রো থাকতো এটার সাইজ হতো 10। এবং এখানে কিন্তু এই বাম পাশে গ্রে অ্যারেটাতে কিন্তু কোনো ভ্যালু রাখতেছি না, অ্যাড্রেস রাখতেছি, এই রো গুলার অ্যাড্রেস রাখতেছি। তার মানে সেটা কিন্তু সেই পয়েন্টারটা সেখানে সেই অ্যারেটা হচ্ছে পয়েন্টারের অ্যারে, এবং কি ধরনের পয়েন্টার, ইন্টিজার পয়েন্টার, সেই পয়েন্টার গুলো ইন্টিজার ভ্যালুকে পয়েন্ট করে আছে। এই জন্য এখানে লিখতে হচ্ছে আমাদেরকে, এই জায়গায় লিখতে হচ্ছে আমাদেরকে, দেখো যে পয়েন্টারের অ্যারে, যে নিউ ইন্টিজার পয়েন্টার আর, রো যত সেই পয়েন্টার এটার সাইজ হবে আর। এখন সেই পয়েন্টার গুলো this creates a space for r addresses each being a pointer to an integer. Then তারপর কি করতে হবে, you need to allocate the space for the 1D arrays themselves, each with a size of c. এটা করার পর, ওই অ্যারেটা করার পর এখন 1D অ্যারে ক্রিয়েট করতে হবে। এটার মানে কি? এটার মানে হচ্ছে এই যে তুমি এই তিনটা যখন অ্যারেটা ক্রিয়েট করছো, ক্রিয়েট করার পর
তোমাকে হচ্ছে যে এই যে 3 1 8 11 4 12 9 10 এগুলোর জন্য এই অ্যারেগুলোর জন্য স্পেস ক্রিয়েট করতে হবে না, ক্রিয়েট করতে হবে, ডাইনামিক্যালি ক্রিয়েট করতে হবে। মানে সেগুলো সাইজের কলাম যত, এই যে কলাম হচ্ছে 1 2 3 4 কলাম যত, সেগুলোর সাইজও তত হবে। সেই কথাটাই বলানো হচ্ছে এই যে এখানে for i is equal to 0, i is less than r, i plus plus ম্যাট্রিক্স i সমান, ম্যাট্রিক্স i মানে হচ্ছে যেগুলোতে একটা পয়েন্টার, একটা ম্যাট্রিক্স একটা পয়েন্টার অ্যাড্রেস রাখবে, নিউ ইন্টিজার সি মানে কলাম যতগুলো এতগুলো সমান করে 1D অ্যারে ক্রিয়েট করতে হবে, সেই অ্যাড্রেসটা ম্যাট্রিক্স i তে রেখে দেওয়া হচ্ছে। ঠিক আছে, আমি এটা তোমরা এক্সপ্লোর করে দেখো যারা ইন্টারেস্টেড, কিন্তু নট নেসেসারিলি যে এটা খুব তোমার মানে একেবারে লাগবেই সব জায়গায় তা না, কিন্তু আমি রাখলাম কমপ্লিটনেসের জন্য। ডায়নামিক্যালি এই যে আগের জিনিসটা স্টার ম্যাট্রিক্স ম্যাট্রিক্স, দেন রো কয়টা কলাম কয়টা সেটা তুমি দিবা, দেওয়ার পর রো এর সমান ইন্টিজার পয়েন্টার তৈরি করবা, করে কলামের সমান অ্যারের ভ্যালুগুলো তৈরি করবা, করে হচ্ছে আর এটা করার পর যদি ডিঅ্যালোকেট করতে চাও তাহলে তোমাকে লুপ দিয়ে কিন্তু ডিঅ্যালোকেট করতে হচ্ছে। খেয়াল করো, প্রথমে হচ্ছে যে প্রতিটা রো কে এই যে ডিলিট অ্যারে, প্রতিটা রো অ্যারে এক একটা প্রতিটা রো ক্রিয়েট করছো না এখানে, প্রতিটা রোর যে অ্যারে সেটা ডিলিট করতে হবে, দেন আলটিমেটলি ওই তোমার হচ্ছে যে পয়েন্টার টু পয়েন্টারের অ্যারেটা, ডিলিট পয়েন্টার ম্যাট্রিক্স যেটা সেটা ডিলিট করতে হবে। এভাবে তুমি এটা করতে পারো। আচ্ছা, এখন যে জিনিস দেখাবো সেই জিনিসটা হচ্ছে তোমার জন্য রিয়েলি ইম্পর্টেন্ট। মেমোরির কিছু সমস্যা হয়, মেমোরি লিক নামে একটা জিনিস আছে। When you dynamically create objects, you can access them through the pointer which is assigned by the new operator. Fine. Reassigning a pointer without deleting the memory it pointed to previously is called a memory leak. Reassigning a pointer, আচ্ছা এটা কিভাবে লস অফ মেমোরি লস কিভাবে খেয়াল করো, তুমি দেখো এখানে ইন্টিজার পয়েন্টার 1 সমান নিউ ইন্টিজার, ঠিক আছে, কিভাবে হয় তোমার এই যে এই নরমালি আমরা কি করি, তোমার এখানে দেখো মেমোরি লিকটা কিভাবে খেয়াল করো, ইন্টিজার পয়েন্টার ptr1 সমান নিউ ইন্টিজার, ফাইন, নতুন ইন্টিজার একটা জায়গা দখল করলো, ইন্টিজার পয়েন্টার ptr2 সমান নিউ ইন্টিজার, তার জন্য জায়গা দখল হলো, ptr1 সমান তুমি হচ্ছে 8 রাখছো, ptr1 8, ptr2 তে 5, দেন হুট করে তুমি কি করলা, লাস্টের লাইনে বললা যে ptr2 সমান ptr1, এই যে ptr2 এখন ptr1 কে অ্যাড্রেস করতেছে, একই 8 কে অ্যাড্রেস করতেছে, তাহলে যে 5 এটা যে ফাঁকা হয়ে গেল, কোনো ভেরিয়েবল সেটাকে অ্যাড্রেস করে নেয় বা পয়েন্ট করে নেয়, তো সেই মেমোরিটা আমার খালি খালি নষ্ট হলো, এটাকে বলে যে মেমোরি লিক। আরো একটু তোমাদেরকে এক্সপ্লিসিটলি দেখায় যে কিভাবে এই জিনিসটা কাজ করে। তোমার এখানে হচ্ছে যে এখানে একটু ইয়ে হচ্ছে, দাঁড়া এই জায়গায় হচ্ছে যে ইয়েটা পাচ্ছে, অ্যানিমেশনটা নষ্ট হচ্ছে, আমি দেখাচ্ছি অন্য জায়গা থেকে, এক সেকেন্ড। এই জায়গায় সামহাও অ্যানিমেশনটা নষ্ট হয়েছে, নেক্সট কি আছে কিনা আমার কাছে, এক সেকেন্ড। এখানে যদি আমি চাই, না দুইটা জায়গায় একই জিনিস দেখতে পাচ্ছি, এটা একটা অ্যানিমেশন থাকলে ভালো হতো, ওইটা খুঁজতেছিলাম আর কি, আমি অ্যানিমেশনটা তো দেখতে পাচ্ছি না এই জায়গায়, দেখি আর কোথাও আছে কিনা। এখানে নয়, ওকে
আচ্ছা, অ্যানিমেশন যদি পাই আমি তোমাদেরকে অ্যানিমেশনটাতে বুঝতে সুবিধা হতো আর কি, সেই জন্য খুঁজতেছিলাম ওটা। আমি এটাতে যেটা আছে সেটা দিয়ে বুঝে আগে। তো এইখানে যদি তুমি দেখো তোমার এটা তো দেখালামই যে কিভাবে মেমরি লিখতে হচ্ছে। আর হচ্ছে memory কিভাবে memory location that was allocated using new, there is no pointer that points to this memory space, কোনো পয়েন্টার ওটাতে পয়েন্ট করে নেই। ইট ইজ এ লজিক্যাল এন্ড কজ মেমোরি লিঙ্কস। এই যে এটা, এই যে আগের এক্সাম্পলটা যদি দেখায়, তুমি এই লাইনগুলো যদি লাইন বাই লাইন যাও, প্রথম লাইনটা হচ্ছে যে একটা লোকেশনে ধরো যে এখানে এইটা হচ্ছে ইয়ে করলো, হ্যালো, এই যে ptr1 সমান নিউ ইন্টিজার, নতুন একটা মেমোরি লোকেশন দখল করবে। ptr2 সমান নিউ ইন্টিজার, তখন অবশ্যই 8 আর 5 থাকবে না, 8 আসবে হচ্ছে এই যে পয়েন্টার ptr1 সমান 8 দিলে 8 ফিল আপ হবে, 5 দিলে 5 ফিল আপ হবে। দেন নেক্সট লাইনে তুমি যদি লেখো ptr2 সমান ptr1, তার মানে কি ptr1 যেখানে অ্যাড্রেস করে আছে ptr2 সেখানে অ্যাড্রেস করে থাকবে যে নিচে। তাহলে 5টা হচ্ছে তোমার হচ্ছে যে তাকে কেউ পয়েন্ট করে না, অথচ সে শুধু শুধু যে মেমোরিটা ইউজড হয়ে দখল হয়ে পড়ে আছে, ঠিক আছে? এটা মেমোরি লিক বলে, মানে ইউজ ছাড়াই অটোমেটিক যদি কেউ হচ্ছে যে একটা মেমোরি পড়ে থাকে। আর ড্যাংলিং পয়েন্টার হচ্ছে that points to a memory location that has been deallocated, the result of referencing, মানে ওটার ভ্যালু যদি অ্যাক্সেস করতে পারো আনপ্রেডিক্টেবল, তোমাকে এরর দিতে পারে, অন্য একটা আবল তাবল রেজাল্ট দিতে পারে। কিভাবে এই জিনিসটা হয় তুমি দেখো, এই যে ptr1 সমান নিউ ইন্টিজার, ফাইন, আর ইন্টিজার ptr2, ptr1 সমান 8 করছো, ptr2 সমান ptr1 করছো এখন। তাহলে এই যে তুমি দেখো ptr2 সমান ptr1 করছো, তাহলে তুমি যদি এখন লাস্টে এই যে ডিলিট ptr1, তাহলে ptr1 যাকে হচ্ছে যে তোমার হচ্ছে যে যে মেমোরিটা দখল করছিল সেটাকে তো ফ্রি করে দেবে, এটকে ফ্রি করে দেবে ptr1। তাহলে এই ptr1 কে ডিলিট করে দেওয়ার পর বুঝলাম ptr1 এর পর তুমি এরকমও করতে পারো, ptr1 তারপরে তুমি এখানে লিখতে পারো যে এই জায়গায় লিখতে পারো একটা ইমেজ, এখানে তুমি এটাও লিখতে পারো যে ইয়ে সমান হচ্ছে ptr1 সমান হচ্ছে যে নাল, এটাও লিখতে পারো। এই যে ডিলিট ptr1 এটার পর লিখতে পারো ptr1 সমান নাল, সেটাকে তুমি সেভ করলা বা সেটাকে হোয়াট এভার কিছু একটা করলো। কিন্তু ptr2 যে 8 কে পয়েন্ট করেছিল তার কি হবে? এই যে দুইজনেই ptr1 ptr2 দুইজনেই 8 কে পয়েন্ট করেছিল, কিছুক্ষণ পর ptr1 8 কে ডিলিট করে দিল, এই যে ডিলিট ptr1, কিন্তু ptr2 তো ডিলিট করে না, তার কি হবে? তার ভাগ্যে কি হবে? সে দেখা যাবে এখন স্টিল এমন একটা জায়গায় পয়েন্ট করে আছে যেখানে হচ্ছে কোনো মেমোরি নাই। এই জিনিসটাকে ড্যাংলিং পয়েন্টার বলা হয়ে থাকে। এই দুটো জিনিসই দেখা যায়, অ্যানিমেশন দিয়ে দেখাতে পারলে এটা একটু বেটার হতো। এনিও হয়তো আশা করি বুঝতে পারছো কনসেপ্টে যে এটা সেটা। আচ্ছা, ওভারঅল এটাই লেকচার ছিল। পুরো কোনো জায়গায় বুঝতে কোনো অংশ সমস্যা থাকলে বা কোনো প্রশ্ন থাকলে আমাকে জানাতে পারো। দেখো আমি অ্যাটেন্ডেন্স খুঁজতেছি, কারো কোনো প্রশ্ন থাকলে ইন দ্য মিন টাইম রেডি করো। স্যার স্যার এই মুহূর্তে স্যার মানে স্পেসিফিক কোনো কোয়েশ্চেন নেই স্যার। সানডে ক্লাসে কি স্যার একটু নিজে পড়ে হ্যাঁ জিজ্ঞেস হ্যাঁ, করার সেটা তো সুযোগ যে হবে? কোনো সময় যে কোনো ক্লাসের জন্য তোমার সেটা প্রযোজ্য, যে কোনো সময় তুমি যে কোনো কিছু নিয়ে প্রশ্ন জি করতে। আচ্ছা স্যার। আচ্ছা, যেটা হচ্ছে যে আম, তোমরা হচ্ছে যে অ্যাটেন্ডেন্স দাও 1 থেকে 5 কারা আছো? ছয় থেকে 10, 6 থেকে 10 কারা আছো? 11 থেকে 15, 16 থেকে 20, 21 থেকে 30, 21, 24, 23, 21, 25, 26,
আচ্ছা 31 থেকে 35, 28 আশি স্যার। 31 থেকে 35, 33, 34, 35 নাই। কারো মিস গিয়েছে? 1 থেকে 10 পর্যন্ত কারো মিস গিয়েছে? 4 আর 9 ছাড়া কাউকে দেখতে পাচ্ছি না আমি। 3 দিলাম, 3 দিলাম, 33, 34 আছে দিলাম। Sir, 11 missing. 11 মিসিং। 11 থেকে 20 পর্যন্ত আর কারো মিসিং আছে? আচ্ছা 21 থেকে 30 পর্যন্ত আর কারো মিসিং আছে? স্যার আমার লাস্ট ডে অ্যাটেন্ডেন্স দিতে পারি নাই। তুমি বলছিলে লাস্ট ডে? জি স্যার, কিন্তু আপনি আপডেট করে দিয়েছিলেন, কিন্তু আপডেট হয় নাই স্যার। আমি ওই জন্য আপডেট হয়েছে, আপডেট ওখানে আছে। আপডেট তুমি এখানে টোটালে থাকবে না, আপডেট সাইডে থাকবে। তোমার রোল নাম্বার কত? স্যার 25। 25, এই যে আপডেট ডান পাশে আছে একটা, এই যে ওয়ানের পাশে ওয়ান আছে। স্যার আমার নেট চলে গিয়েছিল, আমি প্রেজেন্ট দিতে পারিনি। তাসনিয়া তাসনিম। স্যার আমি সায়াদুজ্জামান চৌধুরী। তোমার ওগুলো বললে হবে না, তোমরা যে নেট চলে গেছে না কি চলে গেছে সেটা আমার রেকর্ড দেখতে হবে। তোমার হচ্ছে যে আমার তো ভিডিও আছে ক্লাসে, তো তোমার যদি সেরকম সারা বেশিরভাগ সময় ক্লাসে উপস্থিত থাকার পর যদি খালি অ্যাটেন্ডেন্সের সময় তোমার নেট চলে যায়, তুমি ইমেল করবা। ইমেল করলে তখন আমি চেক করে দেবো, ম্যানুয়ালি বললে হবে না। না স্যার, আমি 2 মিনিটস হলো লিভ নিয়েছি। স্যার আমার স্যার, হচ্ছে ফারজানা আমি হোসেন, আমার লিভও 2 নিয়ে নাম্বার নিয়েছি। হবে, আমি 3 লিখেছিলাম ভুলে মেসেজে। এখন 2 নাম্বার, তাই তো? তোমার 3 না? ওকে। স্যার আমি লিভও নেই না, জাস্ট ল্যাগ দিচ্ছিল, আমি নাম শুনতে পাইনি, ভিডিও আটকে গিয়েছিল। বললাম যে তুমি ইমেল করে দিবা, তোমরা যাদেরই ইস্যু আছে ইমেল করবা। ইমেল করলে আমি ওই ভিডিও দেখে তোমার কতক্ষণ প্রেজেন্ট ছিল সেটা দেখে আমি দিয়ে দেবো, সমস্যা নেই। আমাকে আচ্ছা ইমেল করে দিবা, তাহলে হবে। আচ্ছা ওকে, আর কারা তো এখন বাকি নেই মনে হয়, দেখি তো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 17। আমি তো 22 জন দেখতে পাচ্ছি, বা কেউ হয়তো ডুপ্লিকেট দিয়েছো, কিন্তু স্টিল এখানে 17 জনের অ্যাটেন্ডেন্স পাচ্ছি আমি। আরেকবার একটু বলে যাই, রোল নাম্বার 1 নেই, 3 নেই, 5 6 7 8 নেই, 10 নেই, 12 13 নেই, 17 18 নেই, 20 নেই, 22 নেই, 27 নেই, 30 31 32 নেই, 35 নেই। ঠিক আছে, ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ, তোমরা আসতে পারো। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। হুম।